প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খেলাধুলা নিয়ে এনটিভি সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। সাথে রয়েছে আমি নাসিমুল হাসান। দর্শক, আমাদের গ্যালারির আজকে পুরোটা জুড়েই থাকছে ফুটবল। আর এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আছেন দুজন অতিথি। আছেন সাবেক কোচ গোলাম সরোয়ার টিপু এবং সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক। আপনাদের দুজনকেই স্বাগত গ্যালারির স্টুডিওতে। টিপু ভাইকে দিয়ে শুরু করব। আজকে বাংলাদেশের প্রথম খেলা ছিল, বাংলাদেশ শুভ সূচনা করলো। কেমন লাগলো খেলাটা? না, জয় তো জয়, এটা তো মানে তাদেরকে কংগ্রেচুলেট করি প্রথমে, কারণ আমরা স্যাফে যেই রেজাল্ট করে আসছি, তা আমার একটু সন্দেহ ছিল যে কিভাবে স্টার্টটা করে। হ্যাঁ, এটা আমরা যখন খেলোয়াড় ছিলাম এরকমের একটা ডিব্যাকলের পর রিভাইভ করাটা কিন্তু মেন্টালি একটু টাফ হয়ে যায়। যাই হোক, ইটস এ গুড স্টার্ট, কিন্তু ফার্স্ট হাফটা আমার কাছে বেটার মনে হয়েছে। কারণ কি, শুধু যে বল পজিশন তা না, মনে হয়েছে ডমিনেটিং এরকম একটা ইয়ে ছিল। সেকেন্ড হাফটা এখন বেশি মানে ওদেরকে মানে আমরা মিসপাসও করলাম অনেক, আর একটু মানে ফ্রন্টাল পাসগুলো একুরেট হচ্ছিল না। আর ফ্রন্টাল পাসগুলি আমরা খেলছিলাম যে তখন, যে ওইখানে জয়নিং যেটা সেটা হচ্ছিল না। যাই ওটা ডিটেলস মানে আরো ভালোভাবে বলতে পারবে, কিন্তু কথা হলো যে ভিক্টরি ইজ ভিক্টরি, লেট আস হোপ ফর দ্য বেস্ট। তবে ওই স্যাপে যেটা খেলে আসলাম, এটার পরে আমি আসলে একটু চিন্তিত ছিলাম। সেই জায়গা থেকে তো ডেফিনেটলি আমি বলবো যে সো ফার সো গুড। ঘরের মাঠে মোটামুটি খারাপ খেলেনি আর কি। না, এটা আমি বলবো হ্যাঁ, খারাপ খেলেনি কথাটা বললে ঠিক হবে না। খারাপই খেলেছে, জয় পেয়েছে, সেটা মূল লক্ষ্য ছিল। জয়টা পাওয়া তাদের জন্য মানে মেন্টালি আবহাওয়ার জন্য এটা প্রয়োজন ছিল। বাট খেলার দিক থেকে যদি বিবেচনা করি, আমরা ওভারঅল লিগেও এই বিষয়গুলো দেখি যে এক গোলের ডিফারেন্স থাকলে খেলোয়াড়দের ভিতরে একটা মানসিক চাপ থাকে। সেই চাপটা এই আমরা আজকের ম্যাচে 3-2 যখন হলো তখন থেকেই দেখা গেছে যে তারা কিন্তু আর ম্যাচের ভিতরে ছিল না। তবে মারুফকে একটা জিনিস ধন্যবাদ দেই যে ট্যাকটিক্যাল একটা চেঞ্জ করছে, একটা স্ট্রাইকার, লোন স্ট্রাইকার করে একটা মিডফিল্ডার বাড়িয়ে দিয়েছে। সেখানে বোধহয় আমার মনে হয় জয়ের একটা মূল কারণ। নয়তো ওই টাইমে 3-3 হয়ে গেলে কোনো কিছু বলার থাকতো না। এটা একটা বিরাট ব্যাপার ছিল সাফে, যেটা করেনি, যেটা মালদ্বীপসের সাথে 1-1 ড্র থাকলে আমরা সেমিফাইনালে কোয়ালিফাই করার সুযোগ থাকতো, সেটা আমরা হাতছাড়া করেছি। কিন্তু এটাতে হাতছাড়া করেনি সেই অ্যাটাকিং ফুটবলে তখন যায়নি, একটু ডিফেন্সিভে একটা আরেকটা গোল পেয়েছে, 4-2 হয়ে গেছে, ম্যাচ ফিনিশ। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে কয়েকটি বিষয় নিয়ে খেলোয়াড়রা খুব চাপে ছিল। একটি হলো সাফ 28 তারিখে শেষ হয়েছে, 28 তারিখের পরে তারা 4 তারিখে জয়েন করেছে। বাই দিস টাইম 6 দিন তাদের একটা বিরাট গ্যাপ ছিল। এক, দ্বিতীয়টা হলো যে দলবদল নিয়ে খেলোয়াড়দের একটা বিরাট মানসিক চাপ আছে, আর 12 জন খেলোয়াড়ের দলবদল নিয়ে একটা সমস্যা এই মুহূর্তে। থার্ড হলো এই জয়েন করার আগের দিন তারা খ্যাপ নিয়ে একটা কথা আসছে পেপারে নারায়ণগঞ্জে। এই 3টি বিষয় তাদেরকে মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিল। এখান থেকে ওভারকাম করে এসে জিতেছে ম্যাচটি, এটাই সবচেয়ে বড় জিনিস, আমি সেটা বলতে পারি। এই যে পেশাদারিত্বের কথা বলি আমরা, ফুটবল ফেডারেশনের ম্যানেজমেন্ট কমিটি, অনেক কমিটি, অথচ সাব ক্যাম্পে থাকাকালীন প্লেয়াররা খ্যাপ খেলতে যায়। এটা আসলে কোন ধরনের পেশাদারিত্ব? না, এখন এটা তো এটা দেখার দায়িত্ব তো ফুটবল ফেডারেশনের ছিল। এখন এটা এই টুর্নামেন্টটা আজকে থেকে শুরু হয়ে গেল, যে কারণে হয়তো কোনো অ্যাকশন বা তাদের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা ফুটবল ফেডারেশন করবে কিনা ভবিষ্যতে, এটা ভবিষ্যতে বলবে। তবে কথা হলো যে এগুলো শুধু যে আমরা শুধু ম্যানেজমেন্টের উপরে রেসপন্সিবিলিটি দিয়ে দেব, তাদেরকে রেসপন্সিবল সব ব্যাপারে, হ্যাঁ, খেলোয়াড়দের দায়বদ্ধতা একদম মোটেই দায়বদ্ধতা থাকবে না। এরা মানে স্যাপে তাদের মোস্ট অফ দেম ওয়ার ইন স্যাপ, তাই না? তারপরে আসার পরে তারা গৃহবন্দী থাকার কথা, তো গৃহবন্দী মানে মানে নিজের থেকে লজ্জায় নিজেই তো ঘরে থাকার কথা, সেই জায়গায় তারা এই যে খেলতে যায়। হ্যাঁ, তো এটা মানে মানসিকতাটা কি? এই মানসিকতা নিয়ে আমরা 2022-তে সবার, শুধু প্লেয়ারদের মানসিকতা না, সবার মানসিকতার কথাই আমি বলবো। এটা আমরা 2022 সনে ওয়ার্ল্ড কাপ ফাইনালস খেলবো, এই যে আমরা চিন্তা ভাবনা করি, স্বপ্ন দেখতে তো আপত্তি নাই, স্বপ্ন তো দেখতে হবে,
আমরা এক জায়গায় যেতে চাই, কোন জায়গায় যেতে চাই এইসব তো একটা মানে ইয়ে তো থাকতেই হবে, ভিশন তো থাকতেই হবে, ফাইন। কিন্তু কত সেটার জন্য সবারই তো কন্ট্রিবিউট করা উচিত, শুধু সবাইকেই তো কন্ট্রিবিউট করতে হবে। তো এখন সেই জায়গায় খেলোয়াড়রা আমি আমি ভাবতেই পারি না যে তারা ওইখান থেকে ফিরে আসার অনেক, যেমন বলছিল তাদের 6 দিন মাত্র তাদের ইয়ে ছিল, তার মানে মানে স্প্যানটা 6 দিন ছিল, এর মধ্যে তারা একটা দিন ওইখানে নষ্ট করেছে এটা আমি বলবো না, কিন্তু তারা কোন তাদেরকে বিবেক বলতেও কিছু নাই, এইটাই আর কি। এখন বিবেকের প্রশ্ন যদি আসে তাহলে এই যে দল বদলে যে তারা আগাম যে অর্থ নিল যে দলগুলোর কাছ থেকে, আবার তারা পুরনো ক্লাবে যে ফিরে এলো, এখানে যে কমিটমেন্টের বিষয়টা, এখানেই তো বোঝা যায় যে তাদের আসলে কমিটমেন্টের জায়গাটা বিশাল একটা ঘাটতি। না, এটা এদেরকে দোষ দিয়ে লাভ নেই, এটা অতীতও হয়েছে, অতীতেও যারা খেলেছে বড় বড় প্লেয়াররা তারাও করেছে, এবং এই ডিউরিং এই প্রফেশনাল লিগের 7 বছরে তারপরও এগুলো হয়েছে। ওদের প্লেয়ারদের দোষ দিয়ে লাভ নেই, কর্মকর্তারাও তো ইনফ্লুয়েন্স করে খেলার জন্য। তবে তারা যখন করেছে অলমোস্ট লিগ শেষ হওয়ার পরে করেছে, এবং ফেডারেশন একটা বলেছে যে আমাদের আর কোনো খেলা নাই সামনে, এই কথাটা কিন্তু বলে দিয়েছে। শেখ কামাল গোল্ড কাপ হওয়ার পর থেকে আর কোনো খেলা থাকবে না, তারপরে তারা করতে পারে, এটাতে আমি খুব খারাপ কিছু দেখছি না। বাট এখন যেটা করেছে, এটা এক দলের থেকে টাকা নিয়ে আবার রিটার্ন আরেক দলে গেছে, আরেক দলের থেকে আবার এটা একটা হজবস লাগিয়ে ফেলেছে। আমি জানি না এটা কি হবে, তবে এটা খুব একটা ভালো লক্ষণ না। যারাই করেছে আগের দলের কর্মকর্তারা যেটা করেছে এটাও যেমন ভুল হলে, আবার এখন শেখ জামাল যেটা করেছে সেটাও আমি মনে করি খুব একটা ভালো কিছু মনে হয় না, এবং এটার পরিণতি কি হবে আমি এখন শিওর না। কি একটা সেটেল জায়গায় আসতে পারে না, মানে পেশাদারিত্বই যদি বুঝি তাহলে তো মেসি বা রোনালদো নিয়ে তো এরকম ঘটনা ঘটে না। না, ওইখানে তো আবার এজেন্ট সিস্টেম, এজেন্ট না, সেটা ওইখানকার ফুটবল অ্যাসোসিয়েশন, আমি ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন মানে লা লিগা যারা নাকি তারা যারা মানে অথরিটি যারা চালায়, লিগটা চালায়, তারা মানে তারাই অথরিটি এখানে। তো আমি যদি আই গো ব্যাক টু 60s, আর্লি 70s, কেন 80s, মানে এখন পর্যন্ত ওটাই চলে আসছে। যেই দলগুলো ভালো মানে নাম করা দল, মানে মানে দর্শক সমর্থিত মানে সমর্থক পুষ্ট দল যেগুলো, সেগুলো অলওয়েজ ডিক্টেট করেছে সারা পৃথিবীতে। তো তাই না, সারা পৃথিবীতে মানে কি আইনগত দিকে পারে না তারা, না আইনগত দিক দিয়ে না, এখানে তো আইনগত দিকে তারা মানে এই যে মানে যেটা বলছিল, মানে একটা ক্লাবের নাম বলছে ইয়ে, যাই হোক আমি নামটাম বলতে যাচ্ছি না। এখন এই যে ব্যাপারগুলো, এগুলি আলটিমেটলি তো এগুলি এই মেসেজগুলো প্লেয়ারদের কাছেও যায় যে আমার মানে ক্লাবের প্রেসিডেন্টের এত ক্ষমতাশালী, যা খুশি তাই করতে পারবে। এখন একসময় মোহামেডান ডিক্টেট করতো, আবাহনী ডিক্টেট করতো, তার আগে ওয়ান্ডারার্স ডিক্টেট করতো, একসময় ওয়ারি ভিক্টোরিয়া ডিক্টেট করতো, হ্যাঁ, কারণ তারা মানে সবচেয়ে ক্রাউড পুলিং প্রভাবশালী দল, রেজাল্টও ভালো তাদের, খেলবো না বলে দিল, হ্যাঁ খেলবো না, এবং এটাই তারা থ্রেটেন্ড হয়ে যেত বিএফএফ। এই জায়গাগুলি ওই যেটা প্রথমেই যেটা আলোচনা আসছিল যে আমাদের যে প্রফেশনালিজম যে নাই, তো কোথায় আছে প্রফেশনাল? না, আমি একটু বলি যে যদি এখন তো খেলা নাই, এখন ঢাকা লিগের বা বাংলাদেশের কোনো খেলা নাই, তো এই ক্ষেত্রে যদি অন্য কোনো দল কোনো খেলোয়াড়কে টাকা দিয়ে থাকে, তো আবার যার দলের খেলোয়াড় সেও যদি এখন দিয়ে থাকে, তাহলে কোনটাকে আমি রাইট বলবো? সে যদি দিতে পারে সেও দেওয়ার অধিকার রাখে, আর সে যদি দিতে না পারে তারও অধিকার নাই দেওয়ার। এই মুহূর্তে এটা আমি মনে করি একটা সিস্টেমের মধ্যে আসলে সবকিছু যাতে কখনো এটা সমস্যা না হয়। এনি আমি একটু ম্যাচে আসি। আপনি 82 সালে বাংলাদেশে হিট অ্যান্ড রান নামে একটা ফুটবল চালু করলেন, বলা হলো যে প্লেয়াররা দৌড়াবে, খেলবে। আমি কখনো বলেছি যে হিট অ্যান্ড রান? আপনাকে বলা হতো যে বাংলাদেশে, এটা কারা বলতো? দর্শক। আচ্ছা, আমি ক্লিয়ার করি ব্যাপারটা হলো কি, রিসোর্স, তোমার কাছে যে রিসোর্সটা থাকবে সেই রিসোর্স অনুসারে সিস্টেম কামস ফ্রম দ্য প্লেয়ার্স, মানে আমাকে মানে পরে ইয়ে করে দিবে, সাপোর্ট করবে, আমি শিওর। মানে স্পোর্টসের কোচিং লাইনে যেহেতু আছে, তোমার যে রিসোর্স আছে সেই রিসোর্স অনুসারে তুমি প্ল্যান করবা। এখন 80-তে যখন নাকি আমার ফরওয়ার্ড লাইনে হলো সালাম মুর্শিদি, আচ্ছা নামগুলো আমি আর বললাম না, যারা ছিল ফাইন,
অল গুড প্লেয়ার্স, নো প্রবলেম, কিন্তু তারা ধরে খেলার এবিলিটি তাদের কম ছিল। সরি টু সে যে তারা বলটা হোল্ড করার মতো এবিলিটি, যে 5 সেকেন্ডস 10 সেকেন্ডস 20 সেকেন্ডস বলটা আমি রাখতে পারি, সেই এবিলিটি তাদের সবাই কম। তাদের গতি ভালো ছিল, মানে দৌড়ের উপরে মানে তারা এবার হ্রাস করতে পারতো এবং এনার্জেটিক, ভেরি এনার্জেটিক। আর হলো মিডফিল্ডে থেকে আমি মানে যে দুজনকে পেয়েছি তারা সার্ভিসগুলি স্লো, কিন্তু তারা দুজনই কিন্তু কম্পারেটিভলি স্লো ছিল। আমি নাম এখন আর মেনশন করবো না, কিন্তু সার্ভিসগুলি তাদের পজিশনে আসতে পারে, সার্ভিসগুলি কিন্তু ভালো থ্রু দিত, হ্যাঁ ভালো থ্রু, মিটিং পাসগুলি সুন্দর। ওগুলিকে আমি চেষ্টা করেছি যে ওগুলিটা ওই জায়গাটা ক্যাচ করতে, কারণ তাদেরকে সবাইকে যদি আমি ওই মানে একটা রিদমে নিতে যাই তাহলে দেখে যে কাজ করছে না, তখনই আমি লফটি বল, ব্যাক অফ দ্য ডিফেন্ডার্স, এটা লফটি হতে পারে, অ্যালং দ্য ফ্লোর হতে পারে, যাই হোক আমি ওদেরকে মিট করানো চাই। এবং মানে যথেষ্ট পরিশ্রম করেছে তারা এইটাই। এখন এটাকে তো আমি তো কখনো এটাকে ব্র্যান্ড করি নাই, আমি বলছি যে গতি বেশি থাকতে হবে, এটা খেলাতে গতি আনতে যায়, আমাকে ওটা করতে হয়েছে। এখন যদি নাকি ওইখানে আমি আর্টিস্ট পেয়ে যেতাম, আমার সময় যদি আমি সাব্বিরকে পেতাম, এমিলিকে পেতাম, বা আরমান মিয়ার মতো ওই কোয়ালিটি প্লেয়ার পেতাম, তখনই আমি বলতাম যে কিপ দ্য পজিশন, রাখো পজিশনে রাখো, হ্যাঁ, লেট দ্য অপোনেন্ট রান, হ্যাঁ, ওদেরকে দৌড় পড়াও এবং তোমরা তোমাদের বল চালাতে থাকো। সেটা আমার কাছে তখন ছিল না, যেই কারণে আই হ্যাড টু ডু দ্যাট। টিপু ভাইয়ের প্রশ্ন শেষে আপনার কাছে আসছি। আমি আজকে যে খেলাটা দেখলাম, যে মাঝমাঠে জামাল ভুঁইয়া অথবা মামুন যখন বলটা হোল্ড করছে বাঁদিকে, তখন সে খুঁজছে কাকে দিবে। বাট ফুটবলের যে ধারা আমরা দেখি, অটোমেটিক ডান দিক থেকে একটা প্লেয়ার অটোমেটিক উঠে আসার কথা, সেই জায়গাগুলোতে উঠে আসছে না। ফলে বল দেখলাম যে আবার পিছনের দিকে আসছে বা এই কোনার দিকে আসছে। এরকম সমন্বয়হীনতা হচ্ছে কেন? না, আমি আজকের ম্যাচ নিয়ে না, শুধু সাফেও তাই কিছুটা লক্ষ্য করা গেছে। আমরা মারুফ যেই ফুটবলটা পছন্দ করে, স্লো বিল্ড আপ, নিচের থেকে খেলা, মিডফিল্ড, ডিফেন্স থেকে মিডফিল্ড, মিডফিল্ড থেকে তারপরে আজকে যেটা করেছে জামাল ভুঁইয়াও করেছে, মামুনুলও করেছে, মিডফিল্ডে আসার পরে একটি লং সার্ভিস দিয়েছে। সেটা হয়তো জাহিদকে কেন্দ্র করে, জাহিদ যেহেতু ফাস্ট, জাহিদকে লং সার্ভিস দিলে হয়তো সে উইথ দ্য বল ফাস্ট এবং ক্রস টস, এবং জাহিদের বল থেকে 2টি গোল হয়েছে। সো এই ব্যাপারটা আসলে আমাদের এখন যে মানসিক অবস্থা, আমাদের প্লেয়ারদের এখন যে মানসিক অবস্থায়, এই মানসিক অবস্থায় যে ফুটবলটা খেলতে চেয়েছে ওইটা খেলতে পারেনি, সত্যিকার অর্থে এই চাপটা নিতে পারে নাই, পাজেলড হয়ে গেছে। এবং বল কেউ চেস করলে মনে হয় যে, আর মাঠটা একটা বিরাট ফ্যাক্টর ছিল আমার কাছে। মাঠটা যতই বলুক না কেন আন্তর্জাতিক মানের মাঠ হয়েছে, মাঠটা আমার কাছে মনে হয় সব কথা শেষ কথা সেটা হচ্ছে যে আপনি যদি মাঠের ফরমেশন 4-4-3 বাদ দিয়ে 4-4-2-তেও দাঁড়ান খেলার ভিতরে, তাতে তো 2টা উইং ওভারল্যাপে চলেই যাবে অটোমেটিক। মাঝ যখন বল পায়, 2টা লোকের তো উপরে ওঠার অটোমেটিক যাওয়ার কথা, যে হয়তো বল আমাকে দিতে পারে, মানে এই গ্যাপগুলোতে সে না গেলেও তো কিছুটা একটা রুম ঠিক করবে যে আমি এদিকে যাই, যাতে একটা ম্যান আমি এদিকে নিতে পারি, ওদিক থেকে বল ওদিকে থ্রু করলো। সেই জায়গাগুলোতে তো অনেক ফাঁক দেখতাম। এগুলো আসলে মেন্টাল ব্যাপার। সবকিছু মাঠে যে কাজগুলো করবে, এগুলো যদি মাঠের ভিতরে না থাকে, অনেক সময় খেলোয়াড়রা এই জিনিসগুলো কিন্তু আগে হয়তো করেছে, প্র্যাকটিস ম্যাচে হয়তো, প্র্যাকটিস মাঠে হয়তো করেছে, কিন্তু মাঠে যে হয়তো সেগুলা এই এখন যেটা চাপে পড়ে হয়তো অনেক কিছু ভুলে গেছে। আমি এই ম্যাচটাকে অত গুরুত্ব দিচ্ছি না, তারা অনেক চাপের মুখে আজকের ম্যাচটি বের হয়েছে, এটাই ধন্যবাদ দিতে চাই। এই ম্যাচটি নিয়ে এত অ্যানালাইসিস করা, তবে ভাগ্য ভালো, জয়ের জন্য ভাগ্য দরকার। আজকে জয় নিয়ে ফিরেছে, সামনের ম্যাচটা এখন দেখার বিষয়। কিন্তু আপনি যদি ভুটানের সাথে যদি জিতেন, কিন্তু ভুটানের ভুটানের কথা বলছি, ভুটানের অ্যাটাকের যে পেস, যে গতিটা, সেই গতিতেও আমরা মানে দৌড়াতে পারছি না, মানে গতিগুলা, মানে পাস কাউন্টার অ্যাটাকে যেভাবে বলগুলো থ্রু করে এই গতি। আমাদের 2টা স্ট্রাইকারই খুব স্লো, শাখাওয়াত রনি এবং জীবন, 2টা স্ট্রাইকার খেলিয়েছে। কিন্তু তুমি দেখো আজকে 2টা স্ট্রাইকার মাঠে ছিল এবং 2টা একটু স্লো, এত ফাস্ট না, এক্সেপ্ট জাহিদ। আবার হেমন্ত একটা সাইডে ছিল না আজকে, হেমন্ত খুব ছিল না, হেমন্ত ছিল না, হ্যাঁ পরে আসছে। সো একটু ব্রেক হয়েছে এখানে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে ভুটানের সাথে যে ম্যাচ খেলেছে আজকে, কিন্তু সেই ম্যাচ খেলতে পারেনি ভুটান, কিন্তু এর চেয়ে বেটার সাইড, শ্রীলঙ্কার চেয়ে বেটার সাইড ছিল ভুটান। বাট আজকে
সেই ফুটবলটাও খেলতে পারেনি। তার মানে কতটা চাপে ছিল আমাদের দেশে আসার পরে এই চাপটা কিন্তু অনুভব করেছে, সাংবাদিক থেকে আরম্ভ করে, দর্শক থেকে আরম্ভ করে, ফ্যামিলি থেকে আরম্ভ করে। তারপরে আমি 3টি ঘটনা বললাম, তারা যে মানসিকভাবে আজকে পার হয়ে আসছে। আমি যদিও লেস কোয়ালিটি টিম, বাংলাদেশ ভালো খেলবে, আমার বিশ্বাস যে এখান থেকে বের হয়ে আসবে। তাদের অরিজিনাল চিত্র কিন্তু এটা না, তারা আরো ভালো ফুটবল খেলতে পারে, আরো পজিশনাল ফুটবল খেলতে পারে। আমরা যে 2022 বিশ্বকাপের স্বপ্ন দেখি, মানে কোন ভিত্তির উপর দাঁড়িয়ে? আসলে আমরা তো সাফের গন্ডি পেরুতে পারছি না, তাহলে দক্ষিণ এশিয়ার গন্ডি যদি আমরা পেরুতে না পারি, তাহলে আমরা বিশ্বকাপের মতো আসর বা এশিয়ার গন্ডিতে কিভাবে যাব? এই প্রশ্নটা তো আমাকে করা ঠিক হয় না। এই প্রশ্নটা তো সালাউদ্দিন ভাই, যিনি স্বপ্ন দেখছেন, তাকে প্রশ্ন করাটা উচিত যে কোন বেসিসের উপরে উনি ওইখানে স্বপ্ন দেখতে হবে। এটা কিন্তু বারে বারে বলছে। আমি এখন 2022, উনি দেখছেন 2022, আমি অনেক পরে, 50 আমি অনেক পরে দেখছি। এখন ওইখানে যাওয়ার জন্য আমাকে যা যা করার দরকার সেটা আমি ঠিক মতো করছি কিনা, সেই জায়গাগুলি আমাদেরকে মানে সোল সার্চিং করতে হবে যে আমরা মানে ট্র্যাকে আছি কিনা। এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার যা, ক্লাব ইনফ্রাস্ট্রাকচার যা বলি, কোনোটাই তো ঠিক নেই। এখন এই স্ট্রাকচার নিয়ে, এই লজিস্টিক সাপোর্ট সবকিছু মিলে, তারপরে আর্থিক ব্যাপারটা, একটা তো অর্থকরী ব্যাপারটা বিরাট ব্যাপার, সেটা তো এখন আছেই। তো এই সবগুলো আমরা যদি নাকি সমন্বয় না ঘটাতে পারি, তাহলে আমরা স্বপ্ন দেখব, স্বপ্নের কথা বলবো, এবং হয়তো প্রিন্ট মিডিয়ায় আসবে, ইলেকট্রনিক মিডিয়ায় এরকম কথাবার্তা হবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। কারণ ইউর কোশ্চেন ওয়াজ ভেরি কারেক্ট, যে আমরা এই সাফের গত 3 বছরের সাফের যে আমাদের রেজাল্ট, এই সাফের এই অবস্থার থেকে আমরা কিভাবে স্বপ্নই বা দেখতে, মানে এই স্বপ্নের ভেদাসটাই বা কোথেকে আসে, আই ডোন্ট নো। এনিওয়ে, তারপরেও আমি বলবো যে আমরা তো মানে 72 পর থেকে, স্বাধীনতার পর থেকে, কিন্তু এর আগে তো আর আমার কথা বলার স্কোপ ছিল না। স্বাধীনতার পরেই একটু সিনিয়র হলাম, তারপরে কোচিংয়ে আসলাম, তারপরেই তো কথা বলার সুযোগ আসে। এর আগে তো শুধু পাই চলতো, মুখ তো চলতো না। তো এখন যখন এই মুখ চলা শুরু হয়েছে, তখন থেকে আজকে যেই কথাটা বলছি, 74, 75 থেকে কিন্তু এই একই কথা বলছি, দেয়ার ইজ নো চেঞ্জ। এর মধ্যে মানে মানে বুড়িগঙ্গার পানি যেমন অনেক গড়িয়েছে, বিএফএফ এর নানান রকমের পরিবর্তন আসছে। আমরা যেই আসে তার কাছে বিরাট বিরাট আশা করি, হ্যাঁ, যখনই যে আসছে তার কাছে অনেক বড় বড় আশা করি। এক সময় বলতাম যে ওখানে কিভাবে হবে, ওখানে তো মানে ফুটবলের লোক নাই, হ্যাঁ, ক্রীড়া মানে কর্মকর্তা সব হলো মানে খেলা বোঝে না তারা। এখন যারা 12 জন 13 জন হলো ন্যাশনাল টিমের এক্স ন্যাশনাল ফুটবলার, এখন তারা যদি তাদের কাছ থেকে, যে আমরা যা সবচেয়ে খারাপ লাগে, আমরা আশাহত হচ্ছি। এর থেকে বেশি আমি আর কিছু বলতে চাচ্ছি না। না, আমি টিউবের সাথে একমত যে আমি এই কমিটি আসার পরে খুব আশাবাদী ছিলাম। 2008 সালে যখন আসে, আমাদের র্যাঙ্কিং ছিল 174, এই ধরনের র্যাঙ্কিং ছিল। আমার বিশ্বাস ছিল যে এটা হয়তো 140, 130-এ চলে আসবে। তো তারপর থেকে যখন দেখলাম যে কার্যক্রমের ইয়েটা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক, ঢাকার খেলাটা চললেই শুধু হবে। অতীতে আমাদের যে কর্মকর্তারা একই জিনিস ভুল করেছে, লালন করেনি, সেম এই ফেডারেশনও, হ্যাঁ, সবকিছু আমাদের ফুটবলকে লালন করতে পারেনি, শুধু ঢাকার ফুটবলকে হয়তো গতিটা রেখেছে। তো আমি বলতেছিলাম যে আমাদের ফুটবল রাইট ট্র্যাকে নাই। রাইট ট্র্যাকে এসে 8 বছর পরে এসে বুঝতে পারতেছে যে এখন প্রয়োজন যে একাডেমি, এজ গ্রুপে 10 বছরের ছেলেদেরকে ট্রেনিং করাতে হবে, তাদেরকে নিউট্রিশনের ব্যাপার করতে হবে, পড়াশোনা করাতে হবে। এই ব্যাপারগুলো এতদিন পরে এসে বুঝেছে। কিন্তু 8 বছর পরে, আগে যদি এটা বুঝতো, 8 বছর পরে এসে এই ছেলেটার বয়স কিন্তু 10 বছরের ছেলেটা 18 হতো, 12 বছর ছেলেটা 20 বছর হতো। আমরা অনেক ইয়াং জেনারেশন যারা মানে পরিণত ফুটবলার হিসাবে পেতাম, এই সংখ্যাটা একদম লিমিটেড, নাই বললে চলে। ন্যাশনাল টিম করতে গেলে ন্যাশনাল টিম আমরা করতে পারি না ঠিক মতো, স্ট্রাইকার খুঁজে পাই না, অনেক কিছুর অভাব আছে। আরেকটি বিষয় আমি এখানে বলতে চাই, এইবার যেটা করেছে, এই দূরদর্শিতার যে অভাব ফুটবল ফেডারেশনের, আন্ডার 23 খেলাবে, সামনে এসএ গেমস আছে, এসএ গেমস রয়েছে, কিন্তু আন্ডার 23 নাম দিয়েছে একটা দলের, সেই দলটা কিন্তু আন্ডার 23 না, এবং তাদেরকে ওখানে কিছু ন্যাশনাল প্লেয়ারকে অ্যাড করে দিয়েছে। সো আমার 3 জন তো খেলতে পারে,
আগে দেখো সাফে যে খেলতে দেয় কিনা, হ্যাঁ, সাব গেমসে যে খেলতে দেয় কিনা। সো এখানে 5-7 জন খেলোয়াড় কিন্তু আছে, প্রায় 5-7 জন, অরূপ, ক্যাস্ট্রো, জিয়া, তারপরে রেজা, মানে অরূপ বৌদ্ধ, হ্যাঁ, এদেরকে ডেকেছে এই টিমের মধ্যে। সো আমাদের উচিতই ছিল আন্ডার-23 একটি টিম যেটা এসএ গেমসে খেলবে সেই টিমটাকে করে আরেকটি টিম ন্যাশনাল টিমে করে দিতে পারতো, কিন্তু এটা না করে দুইটা টিমকেই, একটা টিমকে ঠিক রেখেছে, আরেকটা হজবরল টিম করেছে। হয়তো রেজাল্ট ভালো করবে, বাট আমাদের যে টার্গেট এসএ গেমসে গোল পেলে আমাদের হয়তো একটা ফোকাসে আবার চলে আসতে পারতাম, সেটা থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। আমি জানি না এখনো আমরা পেতে পারি, মূল লক্ষ্যের থেকে অনেক দূরে। এই বঙ্গবন্ধু কাপ নিয়ে বাংলাদেশের কতটা আশাবাদী সাফল্য নিয়ে? না, আমি একটু এর আগে মানিকের সঙ্গে আমি অ্যাড করি যে মানে এই যে মানে ফিলোসফিটা ইনস্ট্যান্ট রেজাল্ট একটা দেখা দরকার, ইনস্ট্যান্ট রেজাল্ট একটা করতে হবে, তাহলে আমাদের ফুটবল মানে জাগরণ এসে যাবে ফুটবলে। ভেরি ব্যাড কনসেপশন, ভেরি ব্যাড আইডিয়া, মানে এটা কোনোদিনই সম্ভব না। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, মানে আমি মানে কিন্তু প্লেয়ার লিস্টটা আমি ওইভাবে আমি ফলো করি নাই যে আন্ডার-23 টিম যেটা, সেখানে যদি অরূপ এরা যদি থাকে, হোয়াই, কেন যেটা স্যাবে যাবে সেই টিমটা কেন না, রাইট? হ্যাঁ, সেই টিম, এই যে ব্যাপারগুলো, কারণ কিন্তু অন্যান্য দল কিন্তু আছে। মালদ্বীপ আনছে আন্ডার-23 টিম, শ্রীলঙ্কা আন্ডার-23, নেপাল আন্ডার-20, না সাফে যারা খেলবে, সাব গেমসে যারা খেলবে, তিনটা দেশ আসছে, তিনটাই কিন্তু আন্ডার-23 টিম আসছে প্র্যাকটিস টুর্নামেন্ট হিসেবে দেখছে। না, কিন্তু ওদের দেশে তো বয়স লুকানোর সুযোগ কম। না, আমি বল বয়সের জন্য এরা কিন্তু যাবে না, এরা আলটিমেটলি যাবে না। আমার ন্যাশনাল টিমে আন্ডার-23 7 প্লেয়ার্স আছে যারা আন্ডার-23 তে সাফে যাবে, সাব গেমসে যাবে। সেই টিমটা খেলালেই তো, সেই টিমটাকে সেটাই বলছি যে সমন্বয় করতে পারে নাই। সেই কেন আন্ডার-23 টিমটা কেন ওইখানে আমাদের এই টুর্নামেন্টে ওই টিমটা খেলবে না, ওইখানে কেন ইনজেক্ট করা হবে? রাতারাতি সাফল্য দরকার। এনিওয়ে আমাদের ওই যে সাফল্যের দিকে এইভাবে তো সাফল্য, ওই যে আমি বললাম না গত বছর মানে আমরা রানার্স আপ হলাম, সেটা নিয়ে মানে ঢোল বাজালাম, অনেক কিছু করলাম, হ্যাঁ, কিন্তু এই টুর্নামেন্টের স্ট্যান্ডার্ড কি ছিল পরে তো বোঝা গেছে যে কোন দল কি স্ট্রেংথ নিয়ে এসেছিল। নাম শ্রীলঙ্কা, নাম মালয়েশিয়া, নাম ঠিক আছে। এনিওয়ে, তারপরে আপনি কি আশাবাদী এই টুর্নামেন্টে বাংলাদেশ? আমি আজকের খেলা দেখার পরে, আমাদের মেইন টিমের খেলা দেখার পরে মানে অনেকগুলো কারণও দেখালো যে প্লেয়ারদের মানে মানসিক অবস্থা কি। তো এখন অন্য টিমগুলোর তো আমি সবার তো আর মানে দেখার পরে বুঝা, তবে খুব ভালো হবে এটা বলা, আমি চাইবো তারা চ্যাম্পিয়ন হোক, চাইবো তারা ভালো খেলুক। আমাদের ফুটবলের জন্য এটা দরকার আছে, সাকসেস তো দরকার আছেই, কিন্তু এই যে সাকসেসের পিছনে দৌড়তে গেলে যেটা হয়, সেটা আমরা বারবারই হোঁচট খেয়েছি। আমি তো মানে আমি ভাবতেই পারছি না যে আন্ডার-23 কয়েকদিন, ফেব্রুয়ারি মাসেই তো বোধহয় স্যাব গেমস, এসএ গেমস, হ্যাঁ, তো ওইখানে আমার 23 টিম কেন আমরা রেডি করলাম না? আমার কাছে ক্লিয়ার চিত্র যে গতবারের যে আমাদের প্রিমিয়ার লিগ হয়েছে, শেখ জামাল, শেখ রাসেল যে মানের দল করেছে, বাংলাদেশ ফুটবল টিমের দুটি দল ওরকম, আর সবাই আছে হলো এর পরের সারির দল এই টুর্নামেন্টে। তো দুটি দল চ্যাম্পিয়ন রানার্স আপ হয়েছে, আমাদের বাংলাদেশেরও চ্যাম্পিয়ন রানার্স আপ দুটি দলই হওয়া উচিত। আমার মনে হয় এই টুর্নামেন্টের দলগুলো দেখে, দলগুলোর অবস্থান দেখে আমাদের দুটি দলই ফাইনাল খেলা উচিত আমার কাছে মনে হচ্ছে। গোলাম সরোয়ার টিপু এবং শফিকুল ইসলাম মালিক, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করলাম গ্যালারি। দেখা হবে আবারও আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় চাইছি। আমি নাসিমুল হাসান ও আমাদের আজকের দুই অতিথি। তবে দর্শক, আপনারা যদি এই অনুষ্ঠানটি ভিডিও সহ দেখতে চান, তবে আপনারা ভিজিট করতে পারেন এনটিভি অনলাইন, www.ntvbd.com।